আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক চলছে। বেলা 11টার দিকে বৈঠক শুরু হয়েছে। এর আগে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন বিক্রম মিশ্রি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। কয়েক ঘণ্টার এই সফরে সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব। 8টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে এলেন। দুদেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে এ ব্যাপারে জানা গেছে কি? পুনম, আপনি জানেন যে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলছে এবং এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে বিগত সরকার তথা আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন যে সরকার বাংলাদেশে এসেছে, অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার এসেছে, সেই ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু কোনো ভারতীয় কূটনীতিকের এটি প্রথম বাংলাদেশ সফর। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই বিষয়ে কিন্তু নানা রকমের বিষয় থাকবে এই বৈঠকে, যেহেতু নতুন সরকার ক্ষমতায় এসেছে। সেক্ষেত্রে এখানে দুই দেশের যেহেতু এটি রাজনৈতিক পর্যায়ের নয়, দুই দেশের কূটনৈতিক পর্যায়ের বৈঠক, সেই ক্ষেত্রে এখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। এমনটি হতে পারে এখানে দুই দেশের যে চলমান উত্তেজনা রয়েছে, এই যে ভারতীয় গণমাধ্যমে তথাকথিত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন চাউর যে সংবাদ চলছে, এবং এই সংবাদের ভিত্তিতে সেখানকার জনমনে যে বাংলাদেশের বিরুদ্ধে একটি ক্ষোভ তৈরি হয়েছে, এইগুলো বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে হয়তো বা যে সঠিক তথ্যটি বা যে আসল ঘটনাটি কি, সেসব বিষয়ে কিন্তু এখানে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে এবং এই বিষয়ে আলোচনা হতে পারে বলে আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে জানানো হচ্ছে। একই সাথে বাংলাদেশের সাথে অভিন্ন নদী নিয়েও বেশ কিছু ইস্যু রয়েছে, বিশেষ করে তিস্তার পানি বন্টন চুক্তি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। এখন শীতকাল, সেখানে কিন্তু পানি একেবারেই কমে গেছে, যেহেতু শুকনো মৌসুম চলছে। এইগুলো বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। একই সাথে বাণিজ্য নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু দুই দেশের এফএসও অর্থাৎ ফরেন সেক্রেটারি লেভেলের যে বৈঠকটি হয়, সেটি গতবার হয়েছিল দিল্লিতে, এরই ধারাবাহিকতায় এবার হচ্ছে ঢাকাতে। তো এই বৈঠকে আসলে বাণিজ্যের বিষয়টা খুব গুরুত্ব পাবে, কারণ বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটি বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটি প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলারের। এই বিষয়টা কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো, ভিসা নীতিতে যে পরিবর্তন এসেছে, ভিসার শৈথিল্যতা দেখা যাচ্ছে ভারতের পক্ষ থেকে, এইগুলো বিষয়ে হয়তো বা আলোচনা হতে পারে বলছে এখানকার বিভিন্ন সূত্র। তো এখন যে বৈঠকটি চলছে, বিগত সরকার কিন্তু একটি বিষয়ে নতুন ধারণা তৈরি করেছিল, সেটি হচ্ছে যে রুপিতে বিনিময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেইটার অগ্রগতি কতটুকু বা ডলারের সংকট যে চলমান রয়েছে সারা বিশ্বব্যাপী, সেই সংকট মোকাবেলায় এই যে সিদ্ধান্ত নিয়েছিল বিগত সরকার, এই সরকার সেই সিদ্ধান্তের ব্যাপারে কীরকম পদক্ষেপ নেবে বা ভারতের সরকার সেই সিদ্ধান্তের ব্যাপারে এখন কী মনোভাব রয়েছে, এগুলো বিষয়ে কিন্তু আলোচনা হবে। এছাড়াও আঞ্চলিক যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে, দুই দেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কীভাবে আরও বাড়ানো যায়, এগুলো নিয়ে সাধারণত এই এফএসও লেভেলের বৈঠকে আলোচনা হয় এবং এই আলোচনাটি কিন্তু এফএসও লেভেলের বৈঠক থেকে সেখানকার সরকার প্রধানদের কাছে পৌঁছে যাবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বেলা 12টার দিকে একটি ব্রিফিং করার সম্ভাবনা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের। সেই ব্রিফিংয়ে আসলে খোলাসা হবে তারা কি বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন, এবং এরপরই তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে আরও বিস্তারিত হয়তো বা জানা সম্ভব হবে। পুনম, এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। বাবা, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও জোরালো করবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। যৌথ সভায় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন তারা।
এছাড়া বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকায় নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা নিরসনের বিষয়েও আলোচনা হবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে এক অদম্য সাহসের নাম ছিল মাহমুদুল হাসান রিজভী। গত 18 জুলাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাহসী এই তরুণ। ছেলে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি মা। নোয়াখালীর হাতে উপজেলা রিজভী কিভাবে ছাত্র জনতার আন্দোলনে যুক্ত হলেন সে কথায় কান্না ভেজা কণ্ঠে জানালেন তার মা। নোয়াখালী প্রতিনিধি ফায়জুল ইসলাম জাহানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছোটবেলা থেকেই রিজভী ছিল পরোপকারী। মা ফরিদা ইয়াসমিন ও বাবা জামাল উদ্দিনের 3 সন্তানের মধ্যে রিজভী ছিল সবার বড়। 20 বছরের তরুণ রিজভী লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ট্রেড থেকে 8ম সেমিস্টার শেষ করে ইন্টার্নের জন্য ঢাকায় যান। চেয়েছিলেন পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরবেন, কিন্তু সে আশা অপূর্ণই থেকে গেল। ওর অনেক স্বপ্ন ছিল যে সে ইঞ্জিনিয়ার, পলিটেকনিক্যাল থেকে পড়তেছে, সে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হয়ে ওর বাবা মাকে হাসি খুশি থাকবে ওরা। তো এখন আমার ফুফাতো ভাই তো শহীদ হয়েছে, এটা তো এখন আর ওর স্বপ্ন রইল না। আমার বোনের জামার যে চাকরি, তার আয়ের উৎস যেগুলা, ওই টাকাগুলা তার পিছনেই ব্যয় করছে যে তার থেকে পরবর্তীতে কিছু একটা পাইবে, কিন্তু পরবর্তীতে বাকিনা শহীদ হওয়ার পরে তো সবকিছু নিঃস্ব হয়ে গেল। রিজভীর মা জানান, 18 জুলাই সন্ধ্যা 6:30টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিজভীর মাথার খুলি উড়ে যায়। আমার প্রথম সন্তান, আমি ওকে কিভাবে লালন পালন করছে, কিভাবে ওরে নিয়ে আমি আশা জমাই রাখছি, আমার আশা কই গেল। আমি মারেও খাবো, কাঁদতে পারবো না, আমার ছেলে রাজ নিয়ে আসবে আমি বলে বুক ফাটাই একটা কথা বলতে পারতাম না। এর নাম ঢাকা শহর। তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে অনেকটা গোপনে তার মরদেহ নেওয়া হয় নোয়াখালীতে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় তার মরদেহ নেওয়া যায়নি নিজ বাড়িতে। অনেকটা নীরবে তাকে সমাহিত করা হয় হাতিয়ার হরণী ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর গ্রামের নানাবাড়ির কবরস্থানে। ভাই এখন দেশের জন্য শহীদ হয়েছে, আমরা এতে গর্বিত। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য লাগলে মানে ডাক পড়লে আমিও প্রস্তুত সর্বদা। এই ঘটনায় উত্তরা থানায় করা এক মামলার আসামিরা নানাভাবে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন শহীদ রিজভীর মা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।